স্বৈরাচারের সাথে জড়িয়ে থেকে যারা সত্যিকার অর্থে সেই ছাত্রলীগের লেজুরবৃত্তি করে তাদের পক্ষে স্লোগান দিয়েছে, তাদের পদ অলঙ্কৃত করেছে, তারা পরবর্তী পর্যায়ে ভুল পাল্টে বলেন যে আমি ওদের সাথে নেমে এই জায়গাতে চলে এসেছি। আপনি দেখুন যে জামাত যখন যেখানে সুবিধা তখন সেখানে সেই যুক্তি তারা দাঁড় করায়। সেটা ৭১ সালের ভূমিকা থেকে শুরু করুন, তারা যা আওয়ামী লীগের সঙ্গে তাদের জোট বাঁধা থেকে, বিএনপির সাথে জোট বাঁধা থেকে, এমনকি কিছুদিন আগে তারা একথাও বলেছিল যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা বিএনপির সঙ্গে বসে একটা জনগণের জন্য যা ভালো মনে হয় সেরকম সরকারও তৈরি করব। বাংলাদেশের রাজনীতির ক্যালেন্ডারে এখন সবচেয়ে আলোচিত তারিখ ১২ ফেব্রুয়ারি। একদিকে সংসদ নির্বাচন, অন্যদিকে সংস্কারের গণভোট। নির্বাচনের মাঠে উত্তাপ বাড়ছে, আর সেই সঙ্গে তীব্র হচ্ছে ভাষার সংঘাত। কর্মজীবী নারীদের নিয়ে এক রাজনৈতিক দলের মন্তব্যকে কলঙ্কজনক আখ্যা দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন নারীর সম্মান, সত্যের দায় এবং ভোটাধিকার নিয়ে। অন্যদিকে পাল্টা বক্তব্যে জামায়াত নেতারা তুলে ধরেছেন রাষ্ট্রের অস্তিত্ব ও নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথাও জানিয়েছেন তারা। জনসভা থেকে জনসভায় ছুটছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। এই কথার লড়াই কি কেবল বক্তব্যে সীমাবদ্ধ, নাকি এর প্রভাব পড়বে ভোটের সিদ্ধান্তে? আজকে টকশোতে আমরা আলোচনা করব ভোটের মাঠে কথার লড়াই এই শিরোনামে। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। সে সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে রাজনীতির মাঠে আমরা দেখছি কথার এক ধরনের তীব্র লড়াই চলছে, এবং জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেলের পোস্টকে কেন্দ্র করে কিন্তু নানামুখী বিতর্ক চলছে। সেই ইস্যুতেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বলেছেন, কর্মজীবী নারীদের নিয়ে এক রাজনৈতিক দলের মন্তব্যকে কলঙ্কজনক আখ্যা দিয়েছেন তিনি আবার অভিযোগ করেছেন যে আইডি হ্যাক হওয়ার বিষয়টি মিথ্যাচার। এই অভিযোগের ভিত্তি কি? রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের জন্যই কি এমন অভিযোগ? এটা আমি এভাবে দেখতে চাই না। আপনি যেটাকে লড়াই বলছেন সেটাকে লড়াই না বলে বলতে সত্য কথন করেছেন। যদি নীরবতা হতো, যদি এখানে যদি যে উনি যে এক্স হ্যান্ডেলে যে মেসেজটা তিনি দিয়েছেন জামাতের আমিরে জামাত, সেটাকে যদি বিএনপি একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে, যেখানে নারীকে কটাক্ষ করে যে কথাটি বলা হচ্ছে, জনাব তারেক রহমান কিন্তু শালীনতার কারণে কিন্তু সেই শব্দটি উচ্চারণ করেননি, যে পুরো বক্তব্যটা অনেকগুলো সেন্টেন্স উনি ব্যবহার করেছেন, কিন্তু একবারের জন্য কিন্তু সেই অশালীন শব্দটিকে মুখে আনেননি। তিনি যেটাকে আপনি লড়াই বলছেন, লড়াই না বলে বলেন যে উনি সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। কারণ সত্যটা হচ্ছে এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের অবদান কোনো জায়গাতে কম ছিল না। তাদেরকে এই কর্মক্ষেত্র শুধু বলি না, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে তাদের অনুপ্রেরণার যে জগৎটি ছিল, তাদের যে বলিদান ছিল, তাদের যে আত্মত্যাগটি ছিল, সেখান থেকে শুরু করে প্রত্যেকটি পর্বে নারীরা বাংলাদেশের ইতিহাসকে যতটা বেশি মহিমান্বিত করেছেন, যতটা ভাস্বরিত করেছেন, তিনি সেই শব্দগুলোকে একেবারে উচ্চারণ করেছেন। সেখানে তিনি সেই প্রাসঙ্গিকতা এনেছেন যে গার্মেন্টসের যারা কর্মীরা যারা কাজ করছেন, যারা শিক্ষাঙ্গনে রয়েছেন, যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে রয়েছেন, যারা পেশায় অন্যান্য কর্মের সাথে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা এখন জড়িয়ে আছেন, তাদেরকে কটাক্ষ করে যদি এরকম অশালীন কোনো বাক্য কোনো একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে একটা দল, যেটি দেশের বৃহত্তম রাজনৈতিক দল, তার কি কোনো দায় নেই যে এটা নিয়ে কোনো কথা বলবে? সেটাকে আমি লড়াই কেন বলবো? আমি মনে করি যে উনি সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, সত্যের কথাটি বলেছেন। আর যারা ধর্মের কথা দিয়ে এই কথাটিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে, সেখানে কিন্তু তিনি কতগুলো উদাহরণ এনেছিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার ক্ষেত্রে উনি বলেছেন উনি ব্যবসা করতেন, এবং সেই ব্যবসার মধ্যে দিয়ে কিন্তু আমাদের রাসূলকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। বিবি আয়েশার ক্ষেত্রে তিনি তার গুরুত্বের কথা বলেছেন, এবং ওহুদ যুদ্ধের ক্ষেত্রে তাদের যে নার্সিংয়ের যে ব্যাপারটি ছিল, শুশ্রূষা করেছেন অগণিত আহত সৈনিকদের, তাদের খাদ্য সামগ্রী নিয়ে গেছেন। এই প্রত্যেকটা জায়গাতে ইসলামকে মহিমান্বিত করবার জন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে সর্বোচ্চ হাদিসের বর্ণনা বিশ্বাসযোগ্যতার দিক দিয়ে বলতে গেলে মহিলাদের মধ্যে তার কাছ থেকে এসেছে। প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারিণী হচ্ছেন একজন নারী। তাহলে তাদেরকে সম্মানিত করার সেই উদাহরণগুলোকে উনি সামনে এনে দিয়েছেন। সেটার মধ্যে দিয়ে তো এমন কোনো
বলবো না যে এটাকে লড়াই বলে কোনো কথা বলে ডক্টর মধুদুল আলমগীর পাভেল, শুধু এক্স হ্যান্ডেলের পোস্ট ঘিরেই আমরা তর্ক বিতর্ক দেখছি না, এর আগে আমরা দেখেছি গুপ্ত সুপ্ত ঘিরেও কিন্তু রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বাহাস চলেছে। এটা গুপ্ত সুপ্তর ব্যাপারটি কিন্তু তারা নিজেরাই বলেছেন, এটা কিন্তু আমাদের কোনো আবিষ্কার করা কোনো শব্দ না। আমি যদি আগের কথাটি যদি প্রাসঙ্গিকতায় আরেকটি জায়গাতে যাই, আমাদের কাছে মনে হয়েছে যেটা তারা হ্যাক বলছেন, এটা আসলে হ্যাক বলবার তো দরকার নেই, কারণ এটা কি আপনি যদি পুরো বিষয়বস্তুটার দিকে দেখেন, পুরো টেক্সটের দিকে যদি তাকান, তাহলে এই বিষয়বস্তুর মধ্যে যে কথাগুলো আছে সেটা আমিরে জামাত তার কয়েকদিন আগে আল জাজিরাতে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তো শ্লীলতার বিবেচনাতে সেটা তো আরও বেশি আপত্তিকর কথা ছিল। তিনি সেই জায়গাতে নারীদের ক্ষেত্রে বলেছেন দুটো কথা। একটা কথাতে উনি বলেছেন যে তাদেরকে উনি মনোনয়ন দেননি, কারণ সেটি মনোনয়ন দেওয়ার যোগ্য মানুষ তাদের মধ্যে এই মুহূর্তে নেই বলে তারা সেটা বিবেচনা করছেন। আর দ্বিতীয়ত তা বলেছেন যে দলের শীর্ষ পদ পাওয়ার কোনো সুযোগ তাদের জন্য নেই। এবং সেখানে তিনি যে বায়োলজিক বা যে শব্দটি ব্যবহার করেছেন সেটি আমার মনে হয় যে ঠিক সভ্যতা বা শ্লীলতার মধ্যে পড়ে না। তাদেরকে উনি একটা বলতে গেলে একটা জীবের সাথে একটা জান্তব একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। বলেছেন যে মাতৃদুগ্ধ দেওয়াটা তাদের দায়িত্ব এবং জঠরে সন্তান ধারণ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো এই বিবেচনাটা যদি একটা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে থাকে, তাহলে নারীর জন্য সম্মানের বোধটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু বিবেচনার জন্য থাকে। আর সুপ্তগুপ্তের যে কথাটি আপনি বলছেন সেটা তো তারা এটাকে কৌশল বলে মনে করছে। এই অপকৌশলকে কৌশল বলে বানিয়ে দিয়ে আমরা যে বাহাবা দেওয়ার চেষ্টা করছি সেটার মধ্যে দিয়ে কিন্তু একটা অনৈতিকতা আছে। আপনারা দেখবেন যে যারা দীর্ঘদিন যারা এই স্বৈরাচারের সাথে জড়িয়ে থেকে যারা সত্যিকার অর্থে সেই ছাত্রলীগের লেজুরবৃত্তি করে তাদের পক্ষে স্লোগান দিয়েছে, তাদের পদ অলঙ্কৃত করেছে, তারা পরবর্তী পর্যায়ে ভুল পাল্টে বললেন যে আমি ওদের সাথে নেমে এই জায়গাতে চলে এসেছি। আর তার বিপরীতে ছাত্রদলের যে ছেলেগুলো মাঠে ময়দানে থেকে কষ্ট করে তাদের ছাত্রত্ব বিসর্জন দিয়ে জীবন বিপন্ন করে রিমান্ডে নির্যাতন সহ্য করে তারা যখন তাদের সত্যের পথে যখন তারা ছিলেন, তাদেরকে আপনি বলবেন যে এদের কোনো গুরুত্ব নেই, এরা মূল্যহীন। কী জন্য? এরা গুপ্ত সুপ্ত নয়, এরা কৌশল জানে না। আপনি গুপ্ত সুপ্তকে কৌশলের একটা অংশ হিসেবে ধরছেন, যেটিকে অপকৌশল বললে এটি বেশি ভালো হতো। সুতরাং এই গুপ্ত সুপ্ত শব্দটিও আমাদের আমদানি করা নয়। আর ওই এক্স হ্যান্ডেলের ব্যাপারে যে কথাটি আছে সেই ব্যাপারটির দায় কিন্তু তাদেরকে নিতে হবে। এখানে শাক দিয়ে মাছ ঢাকবার কোনো কথা নেই, কারণ তাদের যে নীতি নৈতিকতা বা তাদের যে আদর্শিক অবস্থান, এক্স হ্যান্ডেল কিংবা আল জাজিরা ইন্টারভিউ কিংবা মেয়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা, যেগুলো কথা ইতিপূর্বে তারা বলেছেন, অথবা তাদের একজন প্রার্থী যেটা ডাকসুকে লক্ষ্য করে যে কলঙ্কজনক কথাগুলো বলেছেন, এই ধারাবাহিকতার যে অংশ, এগুলো কথা তো তাদের যে ন্যাচারাল ওয়ে অফ টকিং, তার বাইরে তো কোনো কথা নয়। সুতরাং এটাকে কেন আমরা অন্যভাবে দেখছি? এটা তো তাদের সহজ আলোচনায় কিন্তু জামায়াত আমির প্রশ্ন রেখেছে যারা এত বছর বিদেশে পালিয়েছিল তারাই এখন গুপ্ত বলে, আর কারাগারে থাকাই যদি আসলে গুপ্ত হয় তাহলে তিনি সেই অভিযোগ মাথা পেতে নিতে রাজি আছেন। আচ্ছা, এর মাথা পেতে নেওয়া নেই। আসলে হয়েছে কি, এখন যখন আপনি দেখবেন যে ভারসাম্যহীনতার একটা জায়গায় এসে দাঁড়ায়, তো আপনি যখন কোনো কারণে বিপর্যস্ত হন, ব্যালেন্সকে রাখা আসলে কষ্টকর। আমরা তো চিকিৎসা বিজ্ঞানের, উনি একজন চিকিৎসা বিজ্ঞানের একজন ছাত্র, আমিও চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এটা বুঝি যে এটা মানসিকভাবে এই জায়গাটা একটা বিপর্যস্ত হলে মানুষের কথা বলতেই পারেন। জনাব তারেক রহমান কখনো গুপ্ত ছিলেন না, বরং গুপ্ত ছিলেন না বলেই তার মানসিকভাবে বিপর্যস্ত কেন মনে হলো না। এই কারণে কথাগুলো বলছি যে এই কথাটি উনি কেন বলবেন, তারেক রহমান সাহেবকে উনি কেন গোপন মনে করছেন? জনাব তারেক রহমান যদি গোপনই হতো তাহলে কি সরকার কি আইন করে বলতে হতো তার কথা প্রচার করা যাবে না? আপনার টেলিভিশনে তো গত 17 বছর তার কথা প্রচার করতে পারেননি, তাহলে একটা গুপ্ত লোক তো গুপ্তই রয়ে গেছে, তারটা প্রচার না করার তো কোনো প্রশ্ন উঠতো না। এই কথাটি এই অর্থে উঠেছে যে তিনি খুব সোচ্চারভাবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাধারণ একজন জনগণ যেভাবে বাংলাদেশে উপস্থিত থাকে, জনাব তারেক রহমান তার চাইতে বেশি সচেতনভাবে, তার চাইতে বেশি দায়িত্ব নিয়ে গত 17টি বছর ধরে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাকে যদি আপনি গুপ্ত বলেন তাহলে আমি সত্যিকার অর্থে প্রকাশ্য কাকে বলবো? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মধুদুল আলমগীর পাভেল। জনাব মাহবুব আসিস, তীব্র কথার লড়াই তো আমরা রাজনৈতিক অঙ্গনে দেখছি, সেটি কি ভোটারদের প্রভাবিত করছে নাকি বিভ্রান্ত করছে? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে ঠিক কথার লড়াইটার তো একটা বাস্তবতা আছে, যে আমরা দেখেছি যে বিএনপি ও জামাতের যে দীর্ঘ সখ্যের যে ইতিহাস, গত 20 বছর ধরুন একসঙ্গে তারা সরকার গঠন করেছিল 2001 সালে, এবং তারপর যারা একসাথে সরকার গঠন করতে পারে নিশ্চয়ই কিছু আদর্শগত সাযুজ্য ছিল অথবা সমঝোতা ছিল। এখন যেমন জোটে বলা হয় আদর্শগত নয়, সমঝোতা ভিত্তিক, কিন্তু সমঝোতা কার সঙ্গে হয়? নিশ্চয়ই কিছুটা নৈকট্য ছিল। এবং এই সাম্প্রদায়িক বা ধর্মীয় রাজনীতির ক্ষেত্রে, এই বিস্তারের ক্ষেত্রে বিএনপির সহযোগিতা তো প্রায় ঐতিহাসিক, আওয়ামী লীগেরও বটে, কারণ আওয়ামী লীগও জামাতে ইসলামকে বিভিন্ন সময় সহযোগিতা এবং জোট গঠন করেছে। কাজে এই ক্ষমতার রাজনীতির সাথে এই রকম পারস্পরিক সহাবস্থান আমরা প্রয়োজন মতো দেখি। আবার এখন যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত, এই সময়টায় প্রায় ফাঁকা মাঠ বিএনপির জন্যে,
তখন কিন্তু হঠাৎ করে জামাত এই ধর্মীয় সাম্প্রদায়িকতা, ধর্মীয় নানান রকম উস্কানি, উগ্রবাদ ইত্যাদি সামনে এনে বেশ একটি বড় জোয়ার সৃষ্টি করেছে বলে তারা দাবি করছে। যদিও তাদের যে ভোট আমরা সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে দেখেছি 4 থেকে 7%, তারা দাবি করে 13%, তারা এককভাবে নির্বাচন করে 3 থেকে 4টি আসন পেয়েছে এবং জোটগতভাবে পেয়েছে 18টি আসন। এই পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে তারা বিএনপির মতো একটা দল যারা গড়ে 40% ভোট পায়, আওয়ামী লীগ এবং বিএনপি, সেই জায়গায় তারা কি করে প্রায় বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবং তারা দাবি করছে যে তারা ইসলামিক একটি জোট তৈরি করে সকল ইসলামিক ভোট একটি বাক্সে নিয়ে নেবার পরিকল্পনা করেছিল। সেখানে আবার ইসলামিক আন্দোলনের সঙ্গে তাদের বিভেদ ঘটে গেছে এবং শরিয়া আইন তারা পাশ করবে না এরকম একটা যুক্তিতে। আবার আল জাজিরার ইন্টারভিউতে কিন্তু জামাতের আমির সাহেব বলেছেন যে আমরা ধাপে ধাপে শরিয়া আইন প্রয়োগ করব। অর্থাৎ আপনি দেখুন যে জামাত যখন যেখানে সুবিধা তখন সেখানে সেই যুক্তি তারা দাঁড় করায়। সেটা 71 সালের ভূমিকা থেকে শুরু করুন, তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের জোট বাঁধা থেকে, বিএনপির সাথে জোট বাঁধা থেকে, এমনকি কিছুদিন আগে তারা একথাও বলেছিল যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা বিএনপির সঙ্গে বসে একটা জনগণের জন্য যা ভালো মনে হয় সেরকম সরকারও তৈরি করব। অর্থাৎ তারা সকল ফ্রন্ট খোলা রাখছে। আবার এর মধ্যে তারা এনসিপিকে সাথে করে নিয়েছে। তাহলে কি জামায়াত শুধুমাত্র ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী? শুধু জামাত কেন, আমাদের মূলধারার রাজনৈতিক দলগুলো সকলেই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে। তবে জামাতের ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে, জামাত তাদের অবস্থান স্পষ্ট করে না। যেমন ইসলামিক আন্দোলন কিন্তু বলেছে যে আমরা শরিয়া আইন করব, কোনো রাগঢাক নেই, শরিয়া আইন করব। জামাতও কিন্তু বিদেশিদের সঙ্গে যখন কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তখন তারা শরিয়া আইন করবে না, জানাচ্ছে যে আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। আবার যখন তারা বিভিন্ন ইসলামিক দলের সঙ্গে কথা বলে তখন না, আমরা তো ধাপে ধাপে করব। এবং তাদের এই পরিস্থিতি, ভোটের মাঠে সুবিধার জন্য তারা সরলমতি ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য বলছে যে আমরা জামাতের প্রধান পদে নারীদেরকে স্বীকার করব না। তাহলে তারা বেগম খালেদা জিয়ার অধীনে কি করে মন্ত্রিসভায় ছিল? তাদেরই 2 সদস্য। কি করে তারা শেখ হাসিনার সঙ্গে এক মঞ্চে তারা বিভিন্ন সময়ে আন্দোলন করেছে? তখন বেগম খালেদা জিয়া অথবা শেখ হাসিনাকে তাদের নেত্রী হিসেবে মানতে অসুবিধা হয় নাই, এখন নারীরা কেন তাদের নেত্রী হতে পারবে না? সেটার ব্যাখ্যাটা কি? তার মানে আগে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি বলেছেন যে ইসলামী সংগঠনের নারীরা নেতৃত্বে আসতে পারেনি, এটা আমরা মেনে নিয়েছি। কখন মেনে নিল? এই এতদিন খালেদা জিয়ার নেতৃত্ব মেনে তারা যখন 20 বছর আন্দোলন করলেন তখন তারা কি কোথায় ছিলেন? মানে এক সময় তো তারা একসাথে ছিল। তার মানে তারা পরিস্থিতি বুঝে কথা বলে এবং পরিস্থিতি বুঝে যখন কথা বলে, আপনি দেখুন, আপনি একটু সার্চ দিলেই দেখবেন যে জামাতের আমির সাহেবের কথা যে আমরা নারীদের দিকে কেউ খারাপ চোখে তাকালে তার চোখ উপড়ে ফেলবো, যে ভোট নিয়ে ভোটের কারচুপির কথা বলবে বা কি যেন, মানে জিভ কেটে ফেলবো, হাত ভেঙে ফেলবো ইত্যাদি নানান রকম কথাবার্তা উনি বলছেন। এই ধরনের কথাগুলো কিন্তু রাজনৈতিক ভাষা নয়। তো এটা আবার বিএনপিরও বিভিন্ন পর্যায়ের নেতা, আজকেও বোধহয় মানিকগঞ্জ, এটা কোথায় যেন একজন শুনলাম